নমস্কার, আবার এসে গেছি হাউ টু ক্র্যাক দ্য এক্সাম তার দ্বিতীয় পর্ব নিয়ে। আপনাদের কাছে এর আগে আমরা আলোচনা করেছিলাম, যারা প্রথম পর্বটা মিস করেছেন তারা ওপরে গিয়ে ক্লিক করে দেখে নেবেন। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার প্রথম কথা হলো, একটা ইংরেজিতে একটা ভালো প্রবাদ আছে, লাইফ ইজ ফুল অফ ট্রায়ালস অ্যান্ড টার্বুলেশনস। জীবন সবসময় একটা ট্রায়ালের মধ্যে, মানে একটা সংগ্রাম, একটা যুদ্ধের মধ্যে দিয়ে আসে, তাতে প্রচুর ওঠাপড়া থাকে। তো অন্য কথা বলতে গেলে জীবন একটা পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষা সবসময় আমাদের দিতে হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু আমরা যে আলোচনা আজ করছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল পরীক্ষা। তো এবার পরীক্ষার যে প্রস্তুতি, ক্র্যাক করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, প্রপার প্ল্যানিং করতে হবে। এক্সাম ক্র্যাক করতে গেলে একদম ফরমোস্ট ফার্স্ট যে বিষয়টা আমাদের মাথায় রাখা হচ্ছে সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং। প্রপার প্ল্যানিংয়ের আবার প্রথম যে ধাপ, মানে পরিকল্পনাটা সুষম পরিকল্পনা করতে গেলে প্রথম যে ধাপ সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। এটা আমরা সবাই জানি, বারে বারে শুনেছি, তবুও আরেকবার স্মরণ করা যে আমরা যখন প্ল্যানিং করতে বসছি, পরীক্ষার সামনে 1 বছর থাক, 2 বছর থাক, 3 মাস থাক, আমাদের প্ল্যানিং করতে গেলে প্রথমে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা কি? সবার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট সমান হবে না। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েন ছাত্র, তাদের টাইম ম্যানেজমেন্টটা একরকম। আর যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হয়, মানে চাকরির জন্য যারা পরীক্ষা দিয়ে পরীক্ষার্থী, তাদের টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অন্যরকম হবে। প্রথমে আলোচনা করা যাবে, যারা একাডেমিক ছাত্র তাদের কি হবে? সকালে উঠতে হবে, তবে ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই করতে হবে, যে যেরকমভাবে পারেন। তারপরে তাদের পড়তে বসতে হবে, এবং তারপরে তাদের স্কুলের জন্য প্রিপারেশন, স্কুলে যেতে হবে বা কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে হবে, এবং এসে তাদের হয়তো টিউশন দিতে হবে, তারপরে তারা আবার পড়তে বসবে রাত পর্যন্ত। এটা একটা গেল, এটা একাডেমিক ক্যান্ডিডেটস এক্সামিনার। কিন্তু আর একটা হচ্ছে যারা কম্পিটিটিভ পরীক্ষা যারা ক্যান্ডিডেট। আবার কম্পিটিটিভ পরীক্ষা ক্যান্ডিডেটদের কিন্তু দুটোভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়ার্কিং পিপল, একটা নন ওয়ার্কিং। ওয়ার্কিং পিপল মানে যারা কোনো চাকরি করছে, কিন্তু করতে করতে তারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তার প্রস্তুতি নিচ্ছে। একটা উদাহরণ, আমার নিজের উদাহরণ একটা দিতে পারি এখানে, যে আমি যখন ফার্স্ট চাকরি পেলাম, পরবর্তী আরো বেটার চাকরির জন্য আমি কি করতাম, যেখানে আমার চাকরির স্থল সেখানে আমি বই নিয়ে যেতাম। তখন তো বই পড়ার ব্যাপার ছিল, বই নিয়ে যেতাম। আর যতটুকু সময় পেতাম সেইটুকু সময় আড্ডা না দিয়ে, টিফিন টাইম বা অন্য সময় আমি কি করতাম, আমি সঙ্গে সঙ্গে আমার প্রিপারেশন চালাম। মানে কোনো সময় আমি চাকরির স্থলে নষ্ট করিনি যেটুকু টাইম। অনেকে আড্ডা মারছে, গল্প করছে আমার কলিগরা। তো যারা ওয়ার্কিং পিপল তাদের কিন্তু এটা খুব ভালোভাবে ধ্যান দিতে হবে যে যেটুকু সময় তারা পান, কারণ তারা কম সময়, তাদের সকালে উঠে তাদের প্রস্তুতি থাকে ওয়ার্কিং প্লেসে যাওয়ার, বিকেল বা সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত তারা ওয়ার্কিং প্লেসে থাকেন, আবার তারা ফিরে আসেন। তার ওয়ার্কিং প্লেসেও যেটুকু টাইম তারা পান সেইটুকু টাইম ডিভোট করতে হবে পড়াশোনার কাজে, পরবর্তীকালে তারা বাড়ি এসে করতে পারে। এটা হচ্ছে ওয়ার্কিং পিপল। আর যারা নন ওয়ার্কিং, তারা তো পুরো সময় তারা পাচ্ছেন, তারা তাদের মতো করে টাইম ম্যানেজমেন্ট করবেন। ভোরবেলা উঠে ব্যায়াম, তারপরে টিফিন করবেন, তারপর পড়তে বসবেন এইভাবে, এবং টিউশনি নেবেন, হয়তো কেউ অনলাইন টিউশনি নেবেন, রাত পর্যন্ত তারা করবেন। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রেই, 3টি ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্ট একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেটা তো আমরা শুনলাম, কিন্তু এবার আসা যাক, আমরা অনেক প্ল্যানিং করলাম, প্ল্যানিংটা হাউ টু ইমপ্লিমেন্ট দ্য প্ল্যানিং প্রপারলি, পরিকল্পনাটা কীভাবে আমরা প্রয়োগ করব যাতে আমরা সাকসেস পেতে। এখানে আসছে
ফার্স্ট অফ অল আমাদের সিলেবাসটা বুঝে নিতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস। এটা একেবারে সব ক্ষেত্রে, মানে কম্পিটিটিভ অ্যান্ড একাডেমিক দুটোর ক্ষেত্রে যারা স্টুডেন্টস, যারা ক্যান্ডিডেটস, তাদের কিন্তু সিলেবাসটা সুন্দর করে বুঝে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের পিওআইকিউ থেকে থিওরিতে যেতে হবে। কেন? কারণ পিওআইকিউ মানে প্রচুর প্রশ্ন, 10 বছরের প্রশ্ন, তো আমরা জানি, এটা আমরা জানি সবাই, 10 বছরের প্রশ্ন সলভ করা যেতে পারে। কিন্তু সলভের চেয়েও বড় কথা, পিওআইকিউ দেখে আমরা ধারণা করতে পারবো যে কোন কোন টপিকসগুলো আসতে পারে, কোন কোন টপিকসগুলো আসতে পারে। সেই টপিকসগুলো কিন্তু আমরা কি করব? স্টাডি করব। থিওরি, টপিকস মানে থিওরি, সেই থিওরিটা আমরা স্টাডি করব। ওয়ারেস যারা একাডেমিক পরীক্ষার্থী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু উল্টো। তাদের ক্ষেত্রে ফার্স্ট কি করতে হবে না, থিওরি মানে টেক্সট বুকটা তাদের স্টাডি করতে হবে, ডেপথ স্টাডি করতে হবে, তারপরে পিওআইকিউতে যেতে হবে তাদের, মানে প্রশ্ন উত্তর সলভ করতে হবে। এইভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের পড়াটা, যে জন্য পড়া, সেটা সফল হবে। থার্ড কি আছে, আমাদের কিছু টেকনিক্যাল টিপস শিখতে হবে। মানে একটা অঙ্ক অনেকভাবে করা যায়, সবচেয়ে সহজ এবং সবচেয়ে তাড়াতাড়ি কোনটা করা যায় সেটা কিন্তু আমাদের যারা টিচার আছেন, যে বা যেখানে আমরা পড়ছি, বা সে অনলাইনে পড়ছি, ক্লাস করছি, বা স্কুলে বা কলেজে এখানে পড়ছি, সেখান থেকে আমাদের শিখে নিতে হবে। এই টেকনিক্যাল টিপস কিন্তু পরীক্ষায় ক্র্যাক করা সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। টেকনিক্যাল টিপস, টেকনিক্যাল টিপস যদি জানতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার অর্ধেকের বেশি প্রিপারেশন হয়ে যাবে। বাদ বাকি অর্ধেকটা রইল, সেটা কিভাবে হবে? সেটা সে সনাতন কথা, এক কথা অনেক বছর ধরে চলে আসছে এবং এর কোনো বিকল্প নেই, দ্যাট ইজ প্র্যাকটিস। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যাই করি না কেন প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস করা, রিভিশন দেওয়া, ফার্দার পড়া, এটা করতেই হবে। এই সমস্তগুলো যদি হয়ে যায় তখন আমরা কোথায় আসবো? তখন আমরা পরের আর একটা ধাপে আসবো। সেটা কি? যে বিষয় আমরা পড়লাম সেই বিষয় নিয়ে আমরা কাউকে বোঝাবো। কাকে বোঝাবো? আমাদের বন্ধু বান্ধব আছে, ভাই বোন আছে, আমাদের যে সার্কেলে আমি চলাফেরা করি, অফিসিয়াল কালিগস আছে, প্রত্যেককে আমি আমার যে বিষয়টা পড়লাম সেটা বোঝাবার চেষ্টা করব। আর এতে আমরা বুঝতে পারবো, সে যদি ঠিক মতো বুঝতে পারে তাহলে আমি, এটা একটা সেলফ অ্যাসেসমেন্টের একটা পদ্ধতি। আমি জানবো যে আমার যে পড়েছি আমি, সেই পড়াটা আমার অনেকটা সার্থক হয়েছে। তখন আমি বুঝতে পারবো যে আমাদের ক্র্যাক করার দিকে আমি আরও খানিকটা এগিয়ে গেলাম। তা এই যে সমস্ত আমাদের প্রস্তুতি, এই প্রস্তুতি যখন আমরা চালাবো তখন আমাদের মাথাতে থাকবে ফোকাস। কিসে ফোকাস? না, প্রিপারেশনে ফোকাস, স্টাডিতে ফোকাস। এটা কিন্তু আমাদের করতে হবে। এর জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কিছু থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেক আড্ডা, অনেক গল্প, অনেক বন্ধুবান্ধব, সিনেমা যাওয়া, অনেক কিছু বেরিয়ে আসতে হবে। কিন্তু সবচেয়ে যেটা বেরিয়ে আসা দরকার, যেটা সব সময় আমার একদম মানে গায়ের সঙ্গে লেগে থাকে যে জিনিসটা, সেটা হচ্ছে মোবাইল। এখন যা হয়েছে তাহলে মোবাইল ম্যানিয়া বলা যেতে পারে। অলওয়েজ আমরা স্ক্রোল করছি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সব কিছু মানে সোশ্যাল মিডিয়ায় আমরা সব সময় ভেসে থাকতে চাইছি, রিলস বানাচ্ছি বা দেখছি। কিন্তু আমাকে যদি পরীক্ষায় ক্র্যাক করতে হয় তাহলে এই মোবাইল ম্যানিয়া থেকে আমাদের মোবাইলটা শুধু প্রয়োজন হবে পরীক্ষা পারপাসে, ফোন করার জন্য বা কিছু জিজ্ঞেস করার জন্য বা কোনো এমার্জেন্সির জন্য। এটা কিন্তু নিজেকে প্রচণ্ড ইচ্ছা শক্তি দিয়ে আমাকে এটাকে করতে হবে। এটা না হলে কিন্তু আমাদের আগে যত কিছু বললাম সব কিছু ব্যর্থ হয়ে যাবে। কারণ কনস্ট্যান্ট যদি মোবাইল আমি দেখতে থাকি, আমাদের মাথা নিতে পারে না, অথবা আমাদের মাথাটা একটু বিক্ষিপ্ত হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। কিন্তু মোবাইল ম্যানিয়া এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই ব্যাপারটা থেকে আমাদের বেরোতে হবেই,
হবেই, এই কথাটা আমাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। মোবাইল ম্যানিয়া থেকে বেরিয়ে আসার জন্য একটা ছোট্ট টিপস আছে। আমাদের সবার হাতে মোবাইল আছে, আর আমরা জানি ফোকাস মোড আছে মোবাইলে। সেই ফোকাস মোডটা অন করতে হবে। ফোকাস মোড অন করে দিলে অন্য সমস্ত যে অ্যাপস আছে সেগুলো ইনভ্যালিড হয়ে যাবে ফর দ্য টাইম বিং। এই একটা আছে, আর একটা দ্বিতীয় আছে, সেটা আমরা যখনই পড়াশোনা করতে বসবো আমরা মোবাইলটা অন্য জায়গায় রাখবো। আমরা সাইলেন্ট মোডে রাখতে পারি, অন্য জায়গায় রাখতে পারি, পড়ার ঘরে আলাদা জায়গায় রাখতে পারি। তাহলে কি হবে যে মোবাইলটার দিকে আমাদের মনোযোগটা থাকবে না। এই দুটো যে ছোট টিপস, এই দুটো যদি আমরা অনুসরণ করতে পারি একদম খুব কড়াভাবে নিজেদেরকে বুঝিয়ে, তাহলে আমরা মোবাইল ম্যানিয়া থেকে বেরিয়ে আসতে পারবো। আর সেটা প্রত্যন্ত ফলদায়ী একটা রেজাল্ট ওরিয়েন্টেড কাজ হবে। এখন আমরা এই যে এত আলোচনা করলাম তার একটা কনক্লুশন টানছি। বহু বছর ধরে আমাদের একটা শ্লোক চলে আসছে সংস্কৃতে, ছাত্রানাম অধ্যয়নং তপ। এটা আমরা অনেকেই পড়েছি হয়তো ছোটবেলায়, এ নিয়ে এসে হয়েছে, এ নিয়ে অনেক ব্যাখ্যা হয়েছে। মানে কি, ছাত্রদের অধ্যয়নে হচ্ছে তপস্যা। জপ তপ নয়, পুজো পাঠ নয়, মন্দিরে যাওয়া নয়, কোনো কিছু না, একমাত্র পড়াশোনাটা হচ্ছে তপস্যা। তেমনি যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন অথবা যারা একাডেমিক পড়াশোনা করছেন, প্রত্যেকেই কিন্তু ছাত্র, কোনো না কোনোভাবে তারা ছাত্র। অতএব প্রত্যেকের কাছে এই যে স্টাডি করা, দ্যাট ইজ প্রিপারেশন ফর দ্য এক্সাম, পরীক্ষার প্রস্তুতি, এটাকে তপস্যা হিসেবে যদি আমরা নিতে পারি, যেটাই আমার তপস্যা, এটাই আমার সব কিছু, আমাকে পরীক্ষায় ক্র্যাক করতে হবেই, তাহলে ওই যে ছাত্রানাম অধ্যয়নং তপ বহুদিন থেকে চলে আসতে, সেই কথাটা সার্থক হবে। কারণ এই কথাটার যথাযথ প্রয়োগ আমাদের একেবারে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে। নমস্কার।